হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন বা যাদের অলরেডি পাসপোর্ট আছে সেটা রিনিউ করতে চাচ্ছেন বা আপনাদের যে পাসপোর্টটি আছে সেটি কোনোভাবে ভুল চলে এসছে, তো সেটা আপনারা সংশোধন করবেন। তো এই ৩ টা নিয়মই কিন্তু আজকের ভিডিওতে আমি একদম ডিটেইলসে দেখিয়ে দিব। কারণ বর্তমানে কিন্তু পাসপোর্ট করার ক্ষেত্রে অনেকগুলো নতুন নিয়ম নীতি এসেছে, যেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ফলো না করি তাহলে কিন্তু আমাদের পাসপোর্ট আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। তো ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটা দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে যাই মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো আমি এখানে গুগলে সার্চ করে নিলাম পাসপোর্ট লিখে। পাসপোর্ট লিখে সার্চ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্রথমে একটা ওয়েবসাইট চলে এসছে। লেখা আছে পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। তো এটাতে আমি জাস্ট সিম্পলি ক্লিক করে দিলাম। আপনারা কিন্তু এই কাজটা আপনাদের মোবাইলেরও যেকোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন। তো নিচে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। এই অপশনটাতে আমাদের কিন্তু সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। এখানে আমাদের ছোট্ট একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে, খুবই ছোট্ট, জাস্ট 1 মিনিটের। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করবেন, অবশ্যই এটা বর্তমান ঠিকানাটা সিলেক্ট করবেন এবং নিচে এখানে আমাদের থানাটা সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু থানা ধামরাই, আমি ধামরাই সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। আপনার যদি বর্তমানে এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে সেক্ষেত্রে তো সমস্যা নেই। তারপর আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে দিব। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা লিখে নিচে এখানে আই এম হিউম্যান এই অপশনে টিক মার্ক দিয়ে আমি জাস্ট কন্টিনিউ দিয়ে দিলাম। দেন দেখবেন নেক্সট পেজে আপনার এখানে চলে আসবে যে ইন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটা খুবই সিম্পল। এখানে যেমন যেখানে আমার নামের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে এবং সেখানে আপনাকে অবশ্যই একটা 1 এবং একটা @ চাইলে আপনারা আমার যে পাসওয়ার্ডটা দিয়েছি এরকম আপনারা ফলো করতে পারেন। তো আপনারা এইভাবে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে গিভেন নেম। এই গিভেন নেমে আপনাদের নামের প্রথম অংশটা দিতে হবে। তো আমার যেহেতু নামের প্রথম অক্ষর এমডি, তো আমি এখানে এমডি দিলাম। আর এখানে প্রথম রুলস এর মধ্যে কিন্তু যেটা নিয়ম সেটা আপনাদের নামে যদি কখনো এমডির পরে ডট থাকে বা মেয়েদের নামের ক্ষেত্রে কিন্তু এমএসটির পরে ডট থাকে, সেই ডট কিন্তু দেয়া যাবে না। আপনার এনআইডি কার্ডে যদি ডট থেকেও থাকে তবুও কিন্তু আপনাকে এখানে কিন্তু ডট দেয়া যাবে না, অর্থাৎ আপনাকে পুরোপুরি ডট ছাড়া দিতে হবে। তো আমি এখানে যেমন লিখে দিলাম এমডি রাসেল এবং নিচে এখানে সারনেম। সারনেম অর্থাৎ আপনার নামের শেষ অংশটা। তো এখানে আমি আমার নামের খান দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার অটোমেটিক পুরো নামটা শো করছে এমডি রাসেল খান। এবং এখানে আরেকটা কথা, আপনাদের এনআইডি কার্ডে যেভাবে আছে আপনারা কিন্তু অবশ্যই পাসপোর্ট অ্যাপ্লিকেশন সেভাবেই পূরণ করবেন। অনেকের দেখা যায় যে তার এনআইডি কার্ডে একরকম নাম থাকে, আবার তার স্কুল সার্টিফিকেট আরেক রকম নাম থাকে। তো আমরা অনেক সময় মনে করি যে আমরা স্কুল সার্টিফিকেট অনুযায়ী দিই, এটা কিন্তু করা যাবে না। আপনার এনআইডি যে অনুযায়ী আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে পাসপোর্ট বানাতে হবে। দেন এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে জাস্ট আমি এই টিক মার্কে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ব্যাস, আমার অ্যাকাউন্টের কাজ কিন্তু শেষ। এবার ছোট্ট একটা ভেরিফিকেশন মেল চলে গেছে আমার ইমেইলে। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ইমেইল আমি যখন লোড করলাম তখন দেখাচ্ছে যেখানে পাসপোর্টের একটা মেল চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ক্লিক হেয়ার। তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দিলেই আমাদের আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবার জাস্ট সিম্পলি আমি আমার আবার অ্যাপ্লিকেশন পেজে চলে আসলাম। তো এখানে আসার পরে এখান থেকে আমি উপরে যে হোম পেজ আছে জাস্ট আমি এখানে আবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আমি দেখতে পাচ্ছেন উপরে সাইন ইন যে অপশনটি আছে, এই সাইন ইন আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ইমেল অ্যাড্রেসটা চাইছে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম এবং আমরা যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমাদের হুবহু বসিয়ে দিতে হবে। দিয়ে এখান থেকে আমি আবার টিক মার্ক দিয়ে আমি এখানে সাইন ইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্ট সেটাতে কিন্তু লগইন হয়ে গেল এবং এখানে দেখাচ্ছে যে এমডি রাসেল ওয়েলকাম। তো এখানে সিম্পলি আমাদের দেখেন একটা অপশন আছে যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট। তো আমরা এখান থেকে আমাদের নতুন পাসপোর্টের অ্যাপ্লিকেশন করব। তো যাদের রিনিউ করবেন বা যারা পুরাতন পাসপোর্ট আছে কোনো কারণে তারা বানান ভুল হয়েছিল সেটা সংশোধন করবেন এবং যারা নতুন পাসপোর্ট করবেন সবার নিয়মটাই কিন্তু একই। তাই আপনারা এটা কিন্তু পুরোপুরি ফলো করতে পারেন। আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দিব যে যাদের রিনিউ বা সংশোধন তারা এখান থেকে কোন অপশনটা নেক্সট করতে হবে। তো জাস্ট নর্মালি এখান থেকে আমি অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করে দিলাম। যেহেতু যারা সরকারি তারা সরকারি অফিসার, তারা অফিসিয়াল পাসপোর্ট দিবে আর আমাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। এটার মানে আপনার যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন এটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ছাড়া, অর্থাৎ আপনারই পাসপোর্ট ছাড়া আরো 5 জন সদস্যের করতে পারবেন আপনার পরিবারের। তো এক্ষেত্রে আমি এক অ্যাকাউন্ট ইউজ করি সবারটা করতে পারবো। তো এখানে যদি আমি নিজের অ্যাকাউন্টটা করি, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ দিয়ে দিব, এখানে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখানে আমার নামটা কিন্তু অটোমেটিক চলে আসলো। দেন এখানে আমাদের চলে আসছে যে সিলেক্ট প্রফেশন, অর্থাৎ আপনার পেশা।
তো যারা স্টুডেন্ট তারা এখানে যদি স্টুডেন্ট লিখে সার্চ করেন দেখবেন চলে আসবে এখানে স্টুডেন্ট অপশনটি। এছাড়া কেউ যদি ব্যাংকার হয়ে থাকে, টিচার হয়ে থাকে, এভাবে কিন্তু সার্চ করলে চলে আসবে। আর কেউ যদি কোনো কাজ না করে, অর্থাৎ অনেক বাসার মুরব্বী আছে যারা এখন কোনো কাজ করে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনি আদার্স অপশনও দিয়ে দিতে পারেন। আর যারা হচ্ছে তাদের প্রফেশন খুঁজে পাচ্ছেন না বাট বেসরকারি চাকরি করেন, সেক্ষেত্রে তারা সিম্পলি প্রাইভেট সার্ভিস লিখে যদি দিয়ে দেন তাহলেও কিন্তু হবে। তবে অবশ্যই আপনি যদি প্রাইভেট সার্ভিস দেন বা যে পেশা হন, সেটার কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, অর্থাৎ অনলাইনে না, বাট আপনি যখন পাসপোর্ট জমা দিতে যাবেন অফিসে ফর্মটা, তখন কিন্তু আপনাকে ওই আপনার যে জব আইডি কার্ড থাকবে সেটা, অথবা যে জব আইডি কার্ড না থাকে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখান থেকে কিন্তু একটা এনওসি আপনাকে নিতে হবে। তো এরপরে নিচে এখান থেকে আমরা রিলিজিয়ন সিলেক্ট করে দিচ্ছি, তো আমাদের ধর্ম ইসলাম আমরা সিলেক্ট করে দিলাম। নেক্সট হচ্ছে এখানে আমাদের ডিস্ট্রিক্ট অফ বার্থ। তো আপনাদের আইডি কার্ডের, ভোটার আইডি কার্ডের পিছন পাটে দেখবেন সেখানে কিন্তু লেখা আছে যে জন্মস্থান, আপনারা হুবহু সেটা দেখে দিবেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না, অর্থাৎ এনআইডি কার্ডের ডকুমেন্ট ছাড়া, ম্যাচ ছাড়া কিন্তু কোনো তথ্য আপনাদের পূরণ করা যাবে না। দেন নিচে এখানে আমার ডেট অফ বার্থ, সেটা আমি আমার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিলাম। দেন এখানে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনার নাগরিকত্ব, সেটা আমরা এখান থেকে জাস্ট নর্মালি বাই বার্থ দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট আমরা নেক্সট করে দিলাম। এরপর চলে এসেছে আমাদের অ্যাড্রেসের ঘর। তো প্রথমে আমাদের কাছে পার্মানেন্ট অ্যাড্রেস চাচ্ছে, তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট দিব, জেলা। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার পার্মানেন্ট ঠিকানা হচ্ছে ঢাকা, তো আমি ঢাকা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে সিটি বা ভিলেজ, তো আপনাদের যদি গ্রামের নাম থাকে সেটা গ্রামের নাম এখানে দিয়ে দিবেন, বা কারো যদি হোল্ডিং নাম্বার থাকে সেটা আপনার এখানে হোল্ডিং নাম্বার দিয়ে তারপর মহল্লার নাম্বার দিয়ে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আমাদের পোস্ট অফিস, তো আমরা পোস্ট অফিস সার্চ করে খুঁজে বের করে দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে আমাদের যে থানা, সেই থানাটা আমরা বের করে দিয়ে দিলাম। তো আমি আমার গ্রামের নাম এবং থানা, পোস্ট অফিস দিয়ে দিলাম। দেন আপনাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেসও সেম থাকে তাহলে আপনারা হচ্ছে টিক মার্কে দিয়ে দিতে পারেন, আর যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা টিক মার্কটা উঠিয়ে এখানে আবার পূরণ করে দিবেন। তো আমি যেভাবে দিচ্ছি এখানে আমি আমার জেলা দিয়ে দিলাম ঢাকা। দেন এখান থেকে আমি আমার যে হোল্ডিং নাম্বার, যেহেতু আমি বর্তমান ঠিকানা আমার হোল্ডিং নাম্বার আছে, তো আমি আমার হোল্ডিং নাম্বারটা দিয়ে দিচ্ছি। হোল্ডিং নাম্বার দেওয়ার পরে আমার যে মহল্লা, সেই মহল্লার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমি এবার আমার পোস্ট অফিস দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস দেওয়ার পর নিচে এখানে আমার যে পুলিশ স্টেশন সেটা আমি দিয়ে দিলাম, আমার থানা আমি সিলেক্ট করে। তো দেওয়ার পর এখানে আমাদের নিচে রিজিওনাল পাসপোর্ট অফিস, এটাই সিলেক্ট করা থাকবে। নেক্সট আমরা এখান থেকে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দিব। তারপর হচ্ছে আমাদের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, তো আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। তো এটা অনেক ক্ষেত্রে অনেকের আইডি কার্ড আসতে পারে, এখনো আসলে এই পাসপোর্টের সার্ভারে সম্পূর্ণ আপডেট হয়নি, তো অনেকের আইডি কার্ডের নাম্বার এরকম সমস্যা আসতে পারে। বাট এটা কোনো কিছু না, যদি আপনাদের এখানে এরকম দেখায় তাহলে আপনাদের সমস্যা নেই, আপনার জাস্ট আইডি কার্ডের নাম্বারটা দুবারের জায়গায় তিনবার ম্যাচ করাই নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে সমস্যা নিয়ে। তো এরপরে নিচে হচ্ছে আপনাদের যাদের পাসপোর্ট রিনিউ করবেন বা যারা পাসপোর্ট সংশোধন করবেন তাদের জন্য এই অপশনটা। তো আপনি একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন যদি এখানে লেখা আছে যে ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি। তো আপনাদের যদি এর আগে কারো এমআরপি পাসপোর্ট থেকে থাকে তাহলে হচ্ছে এই প্রথম অপশনটাতে টিক মার্ক দিতে হবে। অ্যান্ড দেন আপনাদের যদি অলরেডি একটা ই পাসপোর্ট থেকে থাকে এবং সেটা আপনারা আবার রিনিউ করতে চাচ্ছেন তাহলে সেকেন্ড অপশনটা দিতে হবে। আর যদি আপনাদের কোনো পাসপোর্ট থেকে না থাকে, মানে আগে কোনো পাসপোর্ট বানানো নাই, তাহলে হচ্ছে আপনাদের এই 3 নম্বর অপশনটা যেখানে লেখা দেখাচ্ছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। তো যাদের পাসপোর্ট নেই তারা তো সিম্পলি এটাতে দিবেন। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে যারা হচ্ছে পাসপোর্ট রিনিউ করবেন, তো ধরে নিলাম আমার একটা পাসপোর্ট ছেলের জন্য আমি প্রথম অপশনটা টিক দিয়ে দিলাম। দেখাচ্ছে যে সিলেক্ট রি ইস্যু রিজন, অর্থাৎ কি কারণে আমরা পাসপোর্টটা রিনিউ করতে চাচ্ছি। এখানে দেখাচ্ছে যে কনভার্সনটি পাসপোর্ট, অর্থাৎ এমআরপি থেকে ই পাসপোর্ট আমি রেডি করতে যাচ্ছি। এটা হচ্ছে যাদের এমআরপি পাসপোর্ট এখনো মেয়াদ আছে, তো মেয়াদ থাকাকালীনই আপনারা আবার ই পাসপোর্ট বানাতে যাচ্ছেন, তো তাদের জন্য প্রথমটা। আর দ্বিতীয়টা হচ্ছে যাদের অলরেডি এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ, তো তাদের জন্য হচ্ছে এক্সপায়ার দিতে হবে। এবং যাদের হচ্ছে পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তারা লস্ট অর স্টোলেন এই অপশনটা দিবেন। আর যাদের পাসপোর্ট আছে বাট সেটা হচ্ছে কোনো তথ্য ভুল হয়েছে, এখন সংশোধন করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে ডাটা চেঞ্জ। তো আমি জাস্ট নর্মালি ধরে নিচ্ছি যে আমার পাসপোর্টটা এক্সপায়ার হয়ে গেছে, মানে মেয়াদ শেষ, আমি নতুন করে আবার বানাতে চাচ্ছি। এর জন্য আমি হচ্ছে এক্সপায়ার্ড অপশনটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে এখানে দেখবেন যে লেখা আছে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার। তো আপনাদের পাসপোর্ট ওপেন করলে দেখতে পাবেন সেখানে একটা নাম্বার দিয়েছে, সেই নাম্বারটা হুবহু এখানে সুন্দর করে টাইপ করে দিবেন। দেন এখানে লেখা আছে যে সিলেক্ট ডেট অফ ইস্যু, তো আপনারা আপনাদের সেই ইস্যু ডেটটাও দিবেন, এটাও আপনার পাসপোর্টে পেয়ে যাবেন। এবং হচ্ছে ডেট অফ এক্সপাইরেশন, সেটা কিন্তু আপনাদের পাসপোর্টে থাকবে। তো দুইটা আপনারা দেখে দেখে একদম হুবহু ডেট মিলিয়ে কিন্তু সুন্দরভাবে পূরণ করবেন। পূরণ করার পর নিচে এখানে চলে আসবেন, দেখাচ্ছে যে ডু ইউ হ্যাভ
পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ, অর্থাৎ আপনাদের বাহিরের অন্যান্য কোনো দেশেরও পাসপোর্ট আছে কিনা। তো আমাদের যেহেতু নেই, তাই আমরা এখানে নো আই ডোন্ট হ্যাভ এই অপশনটা রেখে এখানে সেভ এন্ড কন্টিনিউতে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে নেক্সট পেজে আমাদের এখানে আমাদের বাবা মায়ের তথ্য চাইছে। সেখান থেকে হচ্ছে আমাদের প্রথমে ফাদার্স ইনফরমেশনে আমরা আমাদের বাবার নাম দিয়ে দিব। তো এখানে একইভাবে যদি আপনাদের বাবার আইডি কার্ডে, অর্থাৎ আপনার আইডি কার্ডে যদি কোনোভাবে এমডি থাকে আপনার বাবার নামে, সেখানে যদি ডট থাকে সেটা কিন্তু দেওয়া যাবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এমডি আরমান খান, এবং নিচে হচ্ছে আমাদের এখানে তার প্রফেশন দিয়ে দিব। আর যদি কোনো কারণে আপনার বাবা অথবা মা মৃত হয়ে থাকে, সেক্ষেত্রে প্রফেশনে আপনারা আদার্স অপশন দিয়ে দিবেন। বাট অনেকেই কিন্তু নামের আগে এলএটি লেট দিয়ে দেন, সেই লেট কিন্তু দেওয়া যাবে না। তো আপনারা হচ্ছে আপনাদের বাবার নাম লিখবেন, এবং যদি শুধু মৃত হয় তাহলে হচ্ছে আদার্স দিবেন, অন্যথায় আপনারা কিন্তু তার যে পেশা সেটা আপনারা দিয়ে দিতে পারেন। লাইক আমি এখানে আমার কিন্তু বাবার পেশা দিয়ে দিচ্ছি ফার্মার। তো এবার হচ্ছে নিচে এখানে ন্যাশনালিটি চলে আসলো, তো আমরা এখান থেকে সিম্পলি জাতীয়তা বাংলাদেশি এটা সিলেক্ট করে দিব। এরপরে তার নিচে চলে এসছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। তো এটা কিন্তু অপশনাল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনাল মার্কিং করা আছে আপনার, অর্থাৎ এখানে দিলেও হবে না দিলেও হবে। তো যেহেতু আমার আইডি কার্ডটা আছে, তো আমরা এখানে থেকে হচ্ছে আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমাদের এখানে কিভাবে আমাদের মায়ের নাম পূরণ করতে হবে। তো মায়ের নামে যদি এমএসটি থাকে এবং ডট থাকে, সেই ডটটা কিন্তু দেওয়া যাবে না। তো নাম দিয়ে এখানে হচ্ছে তার পেশা দিয়ে, এবং নিচে কিভাবে ন্যাশনালিটি আমি সিলেক্ট করে দিলাম। দেন এখানে এনআইডি কার্ডের নাম্বার অপশনাল, এটাও কিন্তু আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে হচ্ছে নেক্সট এখান থেকে নিচে আমি সেভ এন্ড কন্টিনিউতে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে আমার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে। তো আমরা যদি সিঙ্গেল থাকি তাহলে হচ্ছে এখানে সিঙ্গেল সিলেক্ট করে দিব, আর যদি বিবাহিত হয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে ম্যারিড অপশনে সিলেক্ট করে দিব। ম্যারিড অপশন সিলেক্ট করলে কিন্তু এখানে আবার আপনার স্ত্রী বা স্বামীর কিন্তু তথ্য চাইবে। তো একইভাবে আপনার হচ্ছে এখানে মা বাবার তথ্য যেভাবে পূরণ করলেন, সেখানে তার নাম এবং পেশা এবং জাতীয়তা সিলেক্ট করে তার আইডি কার্ডের নাম্বার দিয়ে এখান থেকে জাস্ট সেভ এন্ড কন্টিনিউতে সিলেক্ট করে দিতে হবে। তো নেক্সট করার পর এখানে কিন্তু আমাদের চাইছে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ নাম্বার। তো এখান থেকে হচ্ছে আপনারা যে কাউকে অ্যাড করতে পারেন। তো আমি নর্মালি এখন হচ্ছে আমার মাকে সিলেক্ট করলাম, তার মাদার অপশন সিলেক্ট করে দিলাম, এখানে অটোমেটিক নামটা চলে আসলো। তো আমার মায়ের যে স্থায়ী ঠিকানা আমি জেলা, এরপরে গ্রামের নাম, এরপর পোস্ট অফিস, থানা, একে একে সবকিছু দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট পেজে কিন্তু আমার চলে আসলো যে আমার পাসপোর্টটা আমি কত বছর মেয়াদি বানাতে চাই। যেমন এখানে দেখাচ্ছে যে 48 পেজে যদি 5 বছর বানাই, সেক্ষেত্রে কিন্তু 4025 টাকা বলছে। আর যদি 48 বছরের 10 বছরের বানাই, তাহলে কিন্তু 5750 টাকা চাইছে। আর এক্ষেত্রেও যদি আমি 64 পেজ সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা আরো বেশি আসছে। তো 64 পেজ নরমালি আমাদের প্রয়োজন হয় না। এটা যারা হচ্ছে কন্টিনিউয়াসলি প্রতি মাসে যাতায়াত করে, সেক্ষেত্রে তাদের এত বেশি পেজের প্রয়োজন হয়, যারা বিজনেস ট্রিপ গুলোতে এক দেশ থেকে আরেক দেশে ট্যুর করে। তো নরমালি 48 পাতা 10 বছরে কিন্তু এনাফ। তো আমি হচ্ছে সেটাই সিলেক্ট করে দিচ্ছি। আর যদি কেউ 18 বছরের নিচে জন্ম নিবন্ধন দিয়ে অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে কিন্তু তাদের 10 বছর অপশনটা আসবে না, শুধুমাত্র 5 বছর মেয়াদি অপশনটাই আসবে। তো হচ্ছে আমাদের যেহেতু এনআইডি কার্ড দ্বারা হচ্ছে, তাই আমরা এখান থেকে 48 পেজ এবং 10 ইয়ার্স সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো এখান থেকে হচ্ছে আমাদের যে রেগুলার ডেলিভারি দেখতে পাচ্ছেন, রেগুলার ডেলিভারিতে আমাদের 5750 টাকা। আর যদি আমরা এক্সপ্রেস ডেলিভারি নিই তাহলে কিন্তু 8050 টাকা। বিষয়টা হচ্ছে রেগুলার ডেলিভারি হচ্ছে আমরা পাসপোর্ট পাবো 21 কর্মদিবসে, অর্থাৎ যদি আমরা কর্মদিবস হিসেব করি তাহলে কিন্তু মাঝখানে শুক্র শনিগুলো বাদ পড়ে যায়। তো সেই হিসাব করলে দেখা যায় যে আমরা পাসপোর্টটা পেতে পেতে প্রায় 1 মাস লাগবে। আর যদি আমরা এক্সপ্রেস ডেলিভারি অপশন দিই তাহলে হচ্ছে 7 দিনের মধ্যে আমরা পাসপোর্টটা ডেলিভারি পাবো। তো আমরা নর্মালি রেগুলার ডেলিভারি অপশনটাই সিলেক্ট করি। তো রেগুলার ডেলিভারি অপশন আমি সিলেক্ট রেখে দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টের একটি ডেটের ঘর চলে এসেছে। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে এপ্রিল মাসের 15 তারিখে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে পাসপোর্ট অফিসে যে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলতে যাব, সেটার ডেট দেখাচ্ছে আমার 17 তারিখ, অর্থাৎ 2 দিন পরেই। তো হচ্ছে আমি যদি 17 তারিখ ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু টাইম শিডিউল দেখাচ্ছে। আর আমি যদি আমার সুইটেবল ডেট ধরি, দেখাচ্ছে যে আমি হচ্ছে 17 তারিখে আমার কাজ আছে, তো আমি যেতে চাচ্ছি 23 তারিখ। আমি যদি 23 তারিখ সিলেক্ট করি তাহলে আমি কিন্তু সকাল 9টা 30-এই জমা দিতে যেতে পারবো। তো বলে রাখা ভালো, এখানে কিন্তু অনেকেরই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা শো করবে না, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য একটা জিনিস শো করবে। যেমন এরকম দেখাবে যে ডেলিভারি অপশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ এইরকম যদি অপশন আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। আপনি সরাসরি আপনার অ্যাপ্লিকেশন করার শেষে প্রয়োজনে তার পরের দিনই আপনি গিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন জমা দিয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট তুলে আসতে পারবেন। আর যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের অপশন আসবে তাদের বুঝতে হবে যে সেখানে হয়তো বা ভিড় অনেক বেশি, এজন্য আপনাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে। তো আপনাদের যদি এটা আসে, এলাকাটা আসে অ্যাপয়েন্টমেন্ট ডেটের প্রয়োজন নেই, তাহলে আপনার হচ্ছে জাস্ট সরাসরি আপনারা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে
আপনারা চলে যেতে পারবেন। বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকলে আপনারা টাইমটা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেদিন আপনারা ফ্রি থাকতে পারবেন সেই দিন যাওয়ার চেষ্টা করবেন। অথচ আমি সেভ এন্ড কন্টিনিউ অপশনে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এখানে সমস্ত অ্যাপ্লিকেশন ড্রাফট কপি চলে আসলো। তো এখান থেকে সবকিছু আমাদের পুনরায় সবকিছু চেক করতে হবে যে যদি কোনো রকম ভুল থাকে সেটা কিন্তু আপনাদের এই যে উপরে যে এডিট আইকন আছে এখানে ক্লিক করে করে আপনাদের সংশোধন করে নিতে হবে। তো সবকিছু ঠিকঠাক থাকলে নিচে এখান থেকে এই যে ডিক্লারেশন এটাতে আমরা টিক মার দিয়ে কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট অপশনে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। জাস্ট হচ্ছে এখানে আমাদের পেমেন্টের অপশন দেখাচ্ছে। এবার এখানে দেখাচ্ছে অনলাইন পেমেন্ট এবং হচ্ছে অফলাইন পেমেন্ট। আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই অফলাইন পেমেন্ট দিবেন, কারণ হচ্ছে অফলাইন পেমেন্টটা হচ্ছে ব্যাংকে পরিশোধ করা। তো আপনারা যদি কোনো কারণে আপনাদের পাসপোর্ট অ্যাপ্লিকেশনটা ভুল হয়ে যায় বা কোনো অসুবিধার কারণে এটা চেঞ্জ করা লাগে, তখন আপনারা যদি অফলাইন পেমেন্টের মাধ্যমে যে ব্যাংকে টাকাটা জমা দিয়েছেন সেটা কিন্তু আপনারা পরবর্তী অ্যাপ্লিকেশনেও ব্যবহার করতে পারবেন। বাট আপনারা যদি অনলাইনে পেমেন্ট করে ফেলেন নগদ বিকাশের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে অ্যাপ্লিকেশনটা যদি কোনো কারণে ডিলিট করা লাগে, এই অনলাইনে জমা দেওয়া টাকাটা কিন্তু আর পরবর্তীতে ব্যবহার করা যাবে না, কারণ এটা এই অ্যাপ্লিকেশনের সাথেই পার্মানেন্ট হয়ে যাবে। এর জন্য আমি বলি সবসময় আপনারা অফলাইন পেমেন্টটা দিবেন। তো সেটা কিভাবে দিবেন সেটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তো আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট রেখেই আমি হচ্ছে নেক্সট দিয়ে দিলাম। তো নেক্সট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশন কিন্তু একদম কমপ্লিট। এখানে আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে আমরা ক্লিক করে দিলে আমাদের একটি পিডিএফ চলে আসবে এবং এখানে যে প্রিন্ট সামারি আছে এই প্রিন্ট সামারি অফ পেজটারও কিন্তু আমাদের একটা প্রিন্ট আউট লাগবে। তো আপনার এই প্রিন্ট সামারি পেজটাও সেভ করে নেবেন এবং এটা প্রিন্ট নেবেন এবং এখান থেকে হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ক্লিক করলে দেখবেন 3 পেজের একটা পিডিএফ চলে আসবে। তো এই পিডিএফটা আপনারা হচ্ছে প্রিন্ট আউট করে নেবেন এবং পিডিএফ এর একদম যে আপনার সর্বশেষ পাতা আছে 3 নম্বর পাতা, এখানে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে এবং বাম পাশে আপনাদের তারিখটা দিতে হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশনের কাজ ছিল এই পর্যন্তই। এবার আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্যাংকে গিয়ে পেমেন্ট দিতে হবে। তো আমি আপনাদেরকে কিন্তু 2টা প্রিন্ট আউট নিতে বলেছিলাম। একটা হচ্ছে 3 পেজের যে পিডিএফ আছে সেইটা এবং একটা হচ্ছে আপনাদের প্রিন্ট সামারি। তো এটার প্রিন্ট আউট দেওয়ার পরে এবং এটার এক কপি কিন্তু আপনারা ফটোকপি করে নেবেন। সেই ফটোকপিটা নিয়ে আপনারা চলে যাবেন সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকে গিয়ে আপনারা এটা তাদের কাছে জমা দিবেন এবং 5,750 টাকা জমা দিবেন, বা আপনি যে ক্যাটাগরির পাসপোর্ট করতে যাচ্ছেন যে মেয়াদের সেই অনুযায়ী আপনারা টাকা জমা দিবেন। তাহলে দেখবেন তারা কিন্তু আপনাকে টাকা জমা নেওয়ার পরে একটি রসিদ দিবে। তো সেই রসিদটা হচ্ছে চালান রসিদ। এরপর হচ্ছে আপনারা যখন পাসপোর্ট অফিসে যাবেন আপনাদের কিন্তু অরিজিনাল প্রিন্ট কপি যেটা আছে সেটা নিয়ে কিন্তু যেতে হবে এবং এটার আগে কিন্তু আপনাদের কিছু জিনিস সাজাতে হবে। যেমন আপনাদের যে ব্যাংকে চালানটা জমা দিলেন সেই চালানের রসিদটা আপনাদের সবার উপরে রাখতে হবে। এরপরে নিচে আপনার হচ্ছে প্রিন্ট সামারি পেজটা রাখবেন। এরপরে নিচে আপনাদের যে 3 পেজের যে প্রিন্ট কপিটা পেলেন অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিটা, সেই কপিটা তার নিচে দিবেন। দেওয়ার পরে আপনারা হচ্ছে তার নিচে দিবেন আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি, বা আপনারা যদি জন্ম নিবন্ধন দিয়ে থাকেন সেক্ষেত্রে জন্ম নিবন্ধন। তো বলে রাখা ভালো, যাদের বয়স হচ্ছে 20 বছর পর্যন্ত তারাই শুধুমাত্র জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবে। তো যাদের বয়স 20-এর উপরে চলে যাবে তাদের কিন্তু জন্ম নিবন্ধন অপশন আসবে না এবং তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে না। তার নিচে দিবেন হচ্ছে আপনাদের বাসার একটা বিদ্যুৎ বিলের ফটোকপি। তার নিচে দিবেন আপনাদের যে জব আইডি কার্ড আছে, বা আপনারা যদি জব আইডি কার্ড সংগ্রহ করতে না পারেন তাহলে সেই প্রতিষ্ঠান থেকে আপনারা একটি এনওসি সংগ্রহ করবেন। তো সেই এনওসিটা আপনারা দিবেন। এর নিচে দিবেন আপনাদের এলাকার যে কমিশনার আছে বা ওয়ার্ড কাউন্সিলর আছে তার থেকে একটি প্রত্যয়নপত্র বা নাগরিক সনদ। যদি আপনাদের এখন বর্তমানে নাগরিক সনদ সেখান থেকে কালেক্ট করা পসিবল না হয় তাহলে আপনারা চলে যাবেন আপনাদের উপজেলা, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই একটা সার্টিফিকেট ইস্যু করে আনতে পারেন, সেটা নিয়ে যাবেন। এরপরে আপনাদের যদি পাসপোর্ট পূর্ববর্তী থেকে থাকে তাহলে সেই পাসপোর্টের কিন্তু একটা কপি আপনাদের ফটোকপি নিতে হবে। যে পেজে আপনাদের ছবি আছে সেই পেজটার কিন্তু একটা ফটোকপি নিতে হবে। এবং যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু তাদের বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপিও কিন্তু সাথে নিতে হবে। আর যারা পেশা দিবেন স্টুডেন্ট তাদের কিন্তু অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে, এটা ছাড়া কিন্তু হবে না। আর যারা মেরিট দিবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কাবিননামা বা হচ্ছে যদি আপনাদের ম্যারেজ সার্টিফিকেট থাকে সেটার কিন্তু ফটোকপি সাথে নিতে হবে। তো এই কাগজগুলো আপনারা যখন অ্যাটাচমেন্ট করবেন তখন এগুলো নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের নির্দিষ্ট ডেটে পাসপোর্ট অফিসে। সেখানে গিয়ে আপনারা এটা জমা দিবেন, তারপর আপনাদের ছবি তুলবে ও ফিঙ্গারপ্রিন্ট নিবে। দেন আপনাদের কিন্তু প্রসেস এখানে শেষ। তারপর আপনাদের মেসেজের জন্য ওয়েট করতে হবে এবং পাসপোর্ট অফিস থেকে পরবর্তী কার্যক্রম কিন্তু তারা আপনাদের জানিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।